দলকে পুনর্গঠনে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৯ সালের পর দীর্ঘ সময় প্রবাসে থাকার পর অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না, সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। সব ঢিল কেন বিএনপির দিকে যাচ্ছে এর বড় কারণ আমরা সবাই ধরিয়ে নিয়েছি বিএনপি ক্ষমতায় আসবে, কারণ মাঠে বিএনপির কোনো ভোট। বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ মালেমার বাংলাদেশ। নেতৃবৃন্দ চেষ্টা করছেন, কিন্তু একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন ঐক্যবদ্ধ দেখছেন না? পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। দীর্ঘ বেশ কয়েক বছর পর এইবার দেশে ফিরল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পরেই রাজনীতিবিদ দল আওয়ামী লীগ একদম লুকিয়ে চুরিয়ে আছে। তবে ইতিমধ্যে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। তবে আবার বিএনপির সাথে জামায়াতের প্রচুর আকারে লড়াই দেখা যাচ্ছে। গোটা দেশ এখন এই নির্বাচন নিয়ে অনেক চিন্তিত যে কোন দল আসলে ক্ষমতায় আসতে চলেছে। অনেকেই বলতেছে বিএনপি, আবার অনেকেই বলতেছে জামায়াত একদম নিশ্চিন্তে রাজ করবে এইবার দেশে। তো দীর্ঘদিন থেকে দেশ ছেড়ে যাওয়া এই তারেক রহমান এইবার দেশে আসার সাথে সাথেই বিএনপি দলকে কিভাবে কড়া শাসন করতেছে, তাছাড়াও জামায়াতকে কি টক্কর দিচ্ছে, জামাতের চেয়ারম্যান আমির কি এই নির্বাচনে জয়ী লাভ করতে পারবে? তো চলুন আমরা বাড়তি কথা না বলে আগে সরাসরি ভিডিওতে চলে যাই। দলকে পুনর্গঠনে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৯ সালের পর দীর্ঘ সময় প্রবাসে থাকার পর অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখেই তার এই প্রত্যাবর্তনকে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। একদিকে দলের নেতাকর্মীরা তাকে ঘিরে নতুন আশার আলো দেখছে, অন্যদিকে বিশ্লেষকরা বলছে দলকে শৃঙ্খলায় আনা এবং জনগণের আস্থা পুনরুত্থান করাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০০৯ সালের পর একাধিক মামলার কারণে দেশ ছাড়তে বাধ্য হন বিএনপি নেতা তারেক রহমান। তখনকার আওয়ামী লীগ সরকার তাকে দুর্নীতি ও অন্যান্য অভিযোগে অভিযুক্ত করেন। কারাবরণ এবং রিমান্ডে শেষে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে তিনি চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। এরপর প্রায় ১৬ বছর নির্বাসিত জীবন কাটান তিনি। প্রবাসে থেকেও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নীতি নির্ধারণে যুক্ত ছিলেন। তবে মাঠ পর্যায়ে সরাসরি নেতৃত্ব না থাকায় দল বারবার সাংগঠনিক দুর্বলতায় ভুগেছে। গত বছরের ৫ আগস্ট দেশে যে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে সেটি মূলত তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করেছে। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর বিএনপি ও ছাত্রদল মাঠে প্রভাব বিস্তার শুরু করে। বিভিন্ন বাসস্ট্যান্ড, সমিতি, এমনকি সরকারি টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। দল এখনো ক্ষমতায় না এলেও বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি এবং শৃঙ্খলার অভিযোগ ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকরা বলেছেন এই নেতিবাচক পরিস্থিতি কাটাতেই আসন্ন জাতীয় নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান। দলীয় সূত্র বলছে দেশে ফিরে শুধু নির্বাচনী প্রচারণা নেতৃত্ব দেবেন না, বরং সাংগঠনিক পুনর্গঠন কাজেও হাত দেবেন তিনি। তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, দলীয় ভিতরে যারা চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত তারা কি তারেক রহমানের ডাকে এসব থেকে সরে আসবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের সবচেয়ে বড় পরীক্ষা হবে দলকে শৃঙ্খলায় আনা এবং জনগণের কাছে বিএনপিকে গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল হিসেবে পুনর্গঠন করা। তা না হলে শুধু নেতৃত্ব দিয়ে আস্থা পুনরুত্থান সম্ভব নয়। তবে বিএনপির ভেতরে নতুন উদ্দীপনাও লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীনতার কারণে হতাশায় থাকা কর্মীরা এখন আশাবাদী। তারা মনে করছেন তারেক রহমান মাঠে সরাসরি যুক্ত হলে দল আবারও সাংগঠনিক হয়ে শক্ত অবস্থান নিতে পারবে। সাধারণ মানুষের একটি অংশ অবশ্য এখনো সংশয়ী। তাদের প্রশ্ন, গত এক বছরে যে অভিযোগগুলো বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে উঠেছে সেগুলো কি শুধু তারেক রহমানের নেতৃত্বেই দূর হবে, নাকি পুরনো অসঙ্গতি আবারও মাথাচাড়া দেবে? সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে। তবে তিনি কতটা দৃঢ়তার সঙ্গে দলকে পুনর্গঠন করতে পারবেন আর দলীয় ভিতরের অসঙ্গতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারবেন সেটি এখন দেখার বিষয়। দেশের রাজনৈতিক অঙ্গন তাকিয়ে আছে তার পরবর্তী পদক্ষেপ। বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না, সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। সব ঢিল কেন বিএনপির দিকে যাচ্ছে এর বড় কারণ আমরা সবাই ধরিয়ে নিয়েছি বিএনপি ক্ষমতায় আসবে। আর আমরা ধরে নেওয়ার চেয়েও বড় কারণ হলো একমাত্র সম্ভবত তারেক রহমান সাহেব ছাড়া বিএনপির বাকি সবাই ধরে নিয়েছে তারা এখন ক্ষমতায় আছে। সম্ভবত তারেক রহমান উনি ফিল করতেছেন যে ক্ষমতায় আসা আসলে এত সহজ না। এছাড়া বাকি ওনার দলের অলমোস্ট সবাই ফিল করতেছে তারা এখন ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখলের বাকি। তো এই মনস্তত্ত্বের কারণে তো মানুষের ভয় যে আসলে আমরা কি আগের জায়গায় ফিরবো কিনা। তো এটাকে তো বিএনপিকেই প্রমাণ করে দেখাতে হবে যে না, বিএনপি এটা করবে না। আর আমি আবারও বলি, হাজারবার লক্ষবার সমালোচনা করি বিএনপির, এরপরও এই কথাটা যেটা বলতে চাই যে বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না, সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। কারণ বিএনপির
ফেইলিওর কোনোদিন একক ফেইলিওর ছিল না, পুরো নেশনের ফেইলিওর ছিল। 1/11-এ বিএনপি একা ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই। না বিএনপি, এই জন্য আমরা বলি বিএনপির সমালোচনাটা করি সবসময় এক হাত ধরে রেখে। আপনি বিএনপির মতো যেই দলের, এটা আমি অনেকবার বলেছি যে বিএনপি যদি মনে করে দিল্লির সাথে গিয়ে সে দাসত্বের পরীক্ষা উত্তীর্ণ হইতে চায়, যে আওয়ামী লীগের থেকে আমি তোমার ভালো বন্ধু হব, মানে আমি তোমার পরীক্ষিত ভালো দাস হব, এইটা কোনোদিন এই জন্য পারবে না যেই দলের নামের মধ্যে এখন পর্যন্ত শহীদ জিয়ার রক্ত আছে, বেগম জিয়ার নাম আছে, সেই দলকে তারা আওয়ামী লীগের থেকে দিল্লি কোনোদিন বড় দাস মনে করতে পারবে না অথবা বড় বন্ধু মনে করতে পারবে না। রাদার তার জন্য ভালো সে জনতার সাথে ছিল, জনতার সাথেই থাকুক, জনতাই তাকে ক্ষমতায়িত করবে। এটা না করে জনতার স্টেক ছেড়ে দিয়ে এই জুলাইয়ের স্পিরিটকে ভুলে গিয়ে সে যদি 5 বছরের চিন্তা করে দিল্লির সাথে বিএনপির একটা অংশ, আই রিপিট পুরো অংশ না, তাহলে যেটা হবে বিএনপি, এবং আপনাদের মাধ্যমে আজকে বলতে চাই যে বিএনপি বারবার বলে না মাজলুম, বিএনপির এখন যারা প্রতিদিন টকশো করতেছে এদের কয়জন মাজলুম ছিল? অনেকের তো ব্যাংক বাণিজ্য ঠিক ছিল, ব্যবসা বাণিজ্য ঠিক ছিল, অনেকে ডিল করে জেলে গেছে যাতে আন্দোলন করা না লাগে। বিএনপির প্রকৃত অর্থে মাজলুম হইল সেই লক্ষ লক্ষ কর্মী যাদেরকে টকশোতে দেখা যায় না। এবং এক ভাই ঢাকায় আপনি দেখেছেন তার বাবার জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই যুব দলের, এবং সে পরে এসে বলেছিল যে বিএনপি করার কারণে যদি আমি আমার বাবার জানাজা পড়তে না পারি তাহলে এই দেশে একদিন আওয়ামী লীগ করার কারণে মানুষ জানাজা পড়তে পারবে না। সেই অভিশাপ তো নেমে এসেছিল, তাই না? তো আমরা কি বিএনপির সেই মানুষগুলোকে এম্পাওয়ার্ড হইতে দেখতেছি? এখন কোত্থেকে সারা জীবন বিদেশ ছিল, দলের জন্য তার ত্যাগ কি, মানে কোরবানি কি? মানুষ তাদেরকে চেনে। এখন সে বিরাট বিরাট বক্তৃতা করতেছে তারা মাজলুম ছিল, তো এগুলো তো মানুষ চেনে, মানুষ জানে। সুতরাং আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শহীদ জিয়ার বিএনপিকেই আমাদের লাগবে, বেগম জিয়ার বিএনপিকেই লাগবে। আর বিএনপি যদি সিদ্ধান্ত নেয় যে না তারা বেগম জিয়ার শহীদ জিয়ার সাথে থাকবে না, তারা এখন দিল্লির কাছাকাছি যাবে, তাহলে লক্ষ লক্ষ তরুণ আবার নতুন করে শহীদ জিয়ার রাজনীতি। আমরা আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে সরকারের কাছে পরিষ্কার করে বার্তা দিতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, অথচ সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ঐতিহাসিক দায়িত্ব ছিল সময়ের কাজ সময়ে শেষ করে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যমত্য সৃষ্টি করে নির্বাচনমুখী করা, এখনো আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারছেন না। কোন রাজনৈতিক চাপে, কোন পরাশক্তির অঙ্গুলি হেলনে জাতিকে আপনারা বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছে? আমরা সকল রাজনৈতিক দল একমত হয়ে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা আমরা দিয়েছি, সেখানেও আমরা দেখেছি জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারেননি। আজকেও আমরা বলবো সেই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট টানতে গিয়ে অনেক ঐতিহাসিক সত্যকে আপনারা এড়িয়ে গিয়েছেন। জুলাই ঘোষণাতে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন সেই ইতিহাস আনা হয়নি। সেখানে পিলখানার কাহিনী আনা হয়নি। আলেম ওলামা ইসলামী জনতার যে ঐতিহাসিক অবদান জুলাই অভ্যুত্থান ছিল সেটাও আনা হয়নি। আপনারা এটাকে সংশোধন করবেন, তারপর জুলাই সনদ, জুলাই চার্টার নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশন সকল রাজনৈতিক দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক দিন হয়ে গেল, 2 মাস ধরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন, কিন্তু একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন ঐক্যবদ্ধ দিচ্ছেন না? আমরা সবাই বলেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন, আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না, নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে। তাহলে জাতির প্রশ্ন, কেন এই সময় নষ্ট করে 2 মাস ধরে জুলাই সনদের জন্য সময় খরচ করলেন? এর পেছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে। কারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে, ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন। তার আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা দোকানপাট, টেম্পিস্টান, বাজারঘাট দখল শুরু করেছেন তারাই জোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকিরের জন্যই জুলাই সনদের আইনে বাস্তবায়নকে
আপনারা বিলম্বিত করছেন। আমরা আজ পরিষ্কার বলি, গতকালকে ঐক্যমত্য কমিশনে সব দলের প্রতিনিধিরা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পথ পন্থা আমরা দেখিয়ে দিয়েছি। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। অথচ একটা বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিআর কি খায় না মাথায় দেয়। কেউ বলছেন পিআর, যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না। আমরা আশ্চর্য হই, রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার, চিন্তার, দূরদর্শিতার এত সংকট। আপনি ইভিএম মেশিনের সঙ্গে পিআরের তুলনা করেন। ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। সেটা হলো একটা মেশিন, একটা যন্ত্র। আর পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সকল ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে কালো টাকা, পেশি শক্তি, কারচুপিকে বন্ধ করে একটা পার্লামেন্টে, একটা উন্নত পার্লামেন্টে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার নাম হচ্ছে পিআর পদ্ধতি। পৃথিবীর 90টি দেশের বেশি জায়গায় পিআর পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতির মধ্যেও 6-7-8টা পদ্ধতি আছে। বাংলাদেশের উপযোগী যে কোনো একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস, লোয়ার হাউস দুই জায়গাতে পিআর মানতে হবে। তা না হলে ঐক্যমত্য কমিশনে আমরা যারা পিআরের পক্ষে, জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি, ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। দেশবাসীকে বলবো, আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনে পিআরের দাবিতে, জুলাই সনদের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি, তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি। এই আন্দোলনে আমরা থাকব। অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি, দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। নো, বিভিন্ন সংস্থা সার্ভে করেছে, 70% বেশি জনগণ পিআরের পক্ষে আছে। ঐক্যমত্য কমিশনের 31টা দলের মধ্যে 25টা দল পিআরের পক্ষে আছে। তারপরে আপনি কেন দেবেন না? আমরা বলেছি যদি জনগণের মতে দিতে চান, প্রয়োজনে গণভোট দেন, রেফারেন্ডাম দেন। জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। তা না হলে আমরা বলেছি আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন ওয়ার্ডার, বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন। তার ভিত্তিতে নির্বাচন না করে যদি তালবাহানা দেখান, একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন, জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির, বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে মোবারকবাদ জানাই। জাতির রাজনীতির এই সংকট কালে ইসলামী দল শক্তি রক্ষের কাণ্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, আপনি এগিয়ে চলুন, জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে। বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন তারেক রহমান নাকি দেশে আসতে চলেছে। যদিও এখনো দেশে আসে নাই, তবে ইতিমধ্যে দেশে না আসতেই যেভাবে ছড়িয়ে গিয়েছে, রাজনৈতিক দলের অন্যতম শক্তিশালী দল বিএনপি এইবার দেশে আবারও কামব্যাক করতেছে। দেশের অন্যতম শক্তিশালী দল হচ্ছে বিএনপি, কেননা বিএনপিতে অনেক বড় বড় নেতাকর্মীরা রয়েছে যেগুলো অন্য দলে নেই। তবে বন্ধুরা, জামায়াতও কিন্তু কোনো দিক দিয়েই পিছিয়ে নয়, কেননা যেহেতু আমরা একজন মুসলিম কান্ট্রি দেশ, তাই আমরা অবশ্যই চাইবো জামায়াত সবসময় এগিয়ে থাক, মুসলিমদের পক্ষেই থাক দেশ, কোনো দুর্নীতিবাজের হাতে এই দেশ দিব না, এমনটাই ঘোষণা করতেছে অনেকেই। আর এইটা সত্য যে আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের জামায়াতকেই নির্বাচন করা উচিত, কেননা আল্লাহর পক্ষে কথা বললে, এমনকি দিনের পক্ষে কথা বললে, সবসময় সত্য কথা বললে কেউ এইটাতে পিছু ঠেকাতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি উড়াধুরা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।